নমস্কার সকলকে। শীতকালের একটা সুন্দর বিকেলে যদি আপনারা একদিনের মধ্যে কোনো জায়গা ঘুরে দেখতে চান, সেরকমই একটা প্ল্যান নিয়ে চলে এসেছি আজকে। কলকাতার মধ্যে কিন্তু রয়েছে বিশাল এক জৈন মন্দির, যার নাম পরেশনাথের জৈন মন্দির। আজকে আপনাদের ঘুরে দেখাবো এই পরেশনাথের জৈন মন্দিরের ভেতরে কি কি রয়েছে, আপনারা কি করে আসবেন, কত বা খরচ হবে ইত্যাদি সমস্ত জিনিসপত্র। সুতরাং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্টে আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের পরেশনাথের জৈন মন্দির ঘুরে দেখার ভিডিওটা। পরেশনাথ মন্দিরে আসার জন্য প্রথমেই আপনারা মেন লাইনের ট্রেন ধরে চলে আসবেন দমদম স্টেশনে। দমদম থেকে এবার আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে পৌঁছে যাব মেট্রো স্টেশনে এবং মেট্রোতে উঠে পড়ব। আপনারা যে কোনো কবি সুভাষের দিকে যাওয়ার মেট্রোতে উঠে নেমে পড়বেন শ্যামবাজার স্টেশনে। শ্যামবাজার স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে এবার আমরা সোজা হেঁটে চলে যাব শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। এখান থেকে আপনারা হেঁটে সোজা যাবেন হাতিবাগানের দিকে, অথবা আপনারা অটোও করে নিতে পারেন। আমরা হেঁটেই গেছিলাম। হেঁটে যেতে সময় লেগেছিল 15 মিনিট মতো। এই হাতিবাগান মার্কেট থেকে যে রাস্তাটা ডান দিকে ঢুকে গেছে, সেইখানে গৌরীবাড়ি লেনেই কিন্তু অবস্থিত পরেশনাথের জৈন মন্দির। আপনাদের সুবিধার জন্য আমি গুগল ম্যাপসের লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে আপনারা পৌঁছে যেতে পারেন খুব সহজেই। মন্দিরে ঢোকার রাস্তার দুদিকে এরকম সুন্দর চিত্রকার্য কিন্তু করা রয়েছে। এখানে জৈন ধর্মের প্রবর্তক মহাবীর জৈনর জীবনের বিভিন্ন কাহিনী কিন্তু এইভাবে ছবির দ্বারা তুলে ধরা হয়েছে। দুদিকে রাস্তা দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগছিল। আর সবথেকে ভালো ব্যাপার হলো প্রত্যেকটা ছবির নিচে কিন্তু সেই ছবির গল্প বা ঘটনাটা একদম ভালো করে বুঝিয়ে লেখা আছে, তাই আপনাদের কোনো সমস্যাই হবে না। চলে এসেছি ফাইনালি একদম গেটের সামনে। এবার আমরা ধীরে ধীরে ঢুকে পড়ব মন্দিরের ভেতরে। পরেশনাথের জৈন মন্দির, এখানে যে মন্দিরটা সব থেকে বেশি সুন্দর সেটা হলো এই শীতলনাথজি মহারাজের বাগান এবং মন্দির। এখন আমরা এই মন্দির ভেতরে ঢুকবো এবং আপনারা দেখতে থাকুন কতটা সুন্দর এই মন্দির। আপনাদের যেন মনে হবে আপনারা পশ্চিমবঙ্গের বাইরের কোনো মন্দিরে যেন চলে এসেছেন। যদি বিশ্বাস না হয় ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকুন। মার্বেলের একদম নিখুঁত কিন্তু কাজ করা রয়েছে এখানে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা স্তম্ভের নিচে ছোট ছোট করে এত সুন্দর মার্বেলের সূক্ষ্ম কাজ। মাঝখানটা পুরো বাগানের মতো তৈরি করা রয়েছে আর পেছনে হচ্ছে মন্দিরটা। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এরপর যখন বিকেলের আলো জ্বলবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে। নিচের রাস্তাগুলোতেও কিন্তু এরকম মার্বেলেরই কাজ করা রয়েছে। ছোট ছোট করে টুকরো করে মার্বেল এত সুন্দর করে সাজানো, সত্যি অসাধারণ লাগছে। রাস্তার পাশে দেখছি এখানে একটা খুব সুন্দর ফোয়ারা মতো বানানো রয়েছে। ফোয়ারার মধ্যে কিন্তু আমি পদ্ম পাতাও দেখতে পাচ্ছি, তাহলে হয়তো পদ্ম ফুলও হয়। পরেশনাথ মন্দিরটির বয়স প্রায় 157 বছর। 1867 খ্রিস্টাব্দে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামে একজন প্রভাবশালী জৈন ব্যক্তি এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। মন্দিরটি প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বর জি মহারাজ। ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে পূজিত হন 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথ। কলকাতা তথা সমগ্র পশ্চিমবঙ্গের জৈন সম্প্রদায়ের কাছে এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম। তারা প্রধান তীর্থস্থল হিসাবে এই মন্দিরটিতে আসেন। মন্দিরটির ভিতরে বিভাজিত 4টি মূল ভাগে। শীতলনাথ মন্দির, যেটি এখন আপনারা ঘুরে দেখছেন। এরপর রয়েছে চন্দ্রপ্রভু মন্দির,
তাছাড়া মহাবীর এবং দাদাওয়াদি মন্দির, যেগুলোতে আমরা এরপরে যাব। সুতরাং ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবেন। প্রত্যেকটি মন্দিরের ভেতরেই আলাদা আলাদা ভগবান পূজিত হন, কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা করা অ্যালাউড ছিল না, তাই আমরা আপনাদের ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। আপনারা যখন এখানে আসবেন তাহলে কিন্তু একবার অবশ্যই গর্ভগৃহের ভেতরে ঢুকে দর্শন করে নেবেন। আমরা এখন যে শীতলনাথ মন্দিরে রয়েছি, এখানের মূল নায়ক হলেন ভগবান শীতলনাথ। আমরা এখন একটু বাগানের মাঝখানে বসেছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর চারিদিকের পরিবেশ অত্যন্ত ভালো। আপনারা কিন্তু অবশ্যই একবার এখানে আসবেন এবং ঘুরে যাবেন। আমি বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এত সুন্দর মন্দিরটা দেখতে আপনাদের মনেই হবে না আপনারা কলকাতার কোনো মন্দিরে বসে আছেন। পরেশনাথ মন্দিরের বিশেষত্ব হলো মন্দির প্রাঙ্গণের ভিতরে অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্যের নিদর্শন। এতক্ষণ ধরে তো আমরা আপনাদের বাগানটা পুরোটাই ঘুরে দেখালাম। চলুন এবার মন্দিরের কারুকার্যগুলো আপনারা দেখতে থাকুন। বিকেলের আলোতে এত সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে যে চোখই ফেরানো যাচ্ছিল না। এছাড়া পরেশনাথ মন্দিরের ভেতরে একটি পুকুরও রয়েছে, যেটি বেশ বিখ্যাত এবং তার জলে রয়েছে নানা রং বেরঙের মাছ। আমরা সেদিকটায় পরে যাব। এখন আমরা মন্দিরের পেছনের দিকটা ঘুরে দেখছি। চারিদিকে কিন্তু ছোট ছোট আলাদা আলাদা মন্দির রয়েছে। আপনারা মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। বাইরের অসামান্য কারুকার্য পাশাপাশি কিন্তু মন্দিরের ভেতরেও রয়েছে অসামান্য সব চিত্রকলা। আপনারা দেখে নিতে পারেন আয়না খচিত স্তম্ভ এবং রঙিন ঘষা কাচ দিয়ে সাজানো জানলা। এছাড়া আমি লক্ষ্য করলাম সেখানে রয়েছে একজন বিখ্যাত চিত্রশিল্পী গণেশ মুস্কারের আঁকা নানান পৌরাণিক চিত্রকলা। কথিত আছে পরেশনাথ মন্দিরের গর্ভগৃহের ভেতরে একটি ঘিয়ের প্রদীপ আছে, যা একটানা সেই 1867 সাল থেকে জ্বলে আসছে এবং আজ পর্যন্ত কখনো নিভে যায়নি। অহিংসা এবং শান্তির প্রতীক হিসাবে এই পুণ্য শিখা চিরতরে জ্বলমান থাকবে, এটাই ওনাদের লক্ষ্য। এছাড়া মন্দিরের ভেতরে শীতলনাথজির যে মূর্তিটি স্থাপিত রয়েছে তার কপালে রয়েছে বিশাল বড় একটি হিরে। এই সমস্ত কিছু দর্শন করে আমরা এরপর বেরিয়ে এলাম। এরপর ধীরে ধীরে হেঁটে চলে আসলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনে রয়েছে বিশাল দুটি হাতি, যার ওপর বসে রয়েছে দারোয়ানরা। বেশ ভালোই কিন্তু লাগছিল। দেখলাম মন্দিরের ডান দিকে বাগানের পেছনে কিন্তু খুব সুন্দর করে এরকম মূর্তি দিয়ে সাজানো ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। মন্দিরের ভেতরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবং সমস্ত বাগানগুলো ভালো করে ঘুরে আমরা এবার এগিয়ে গেলাম মন্দিরের সামনের দিকে, যে পুকুরটার কথা বলেছিলাম সেটি দেখার জন্য।
এরপর আমরা ওই পরেশনাথ মন্দিরের পেছনের দিকে দরজাটা দিয়ে বেরিয়ে সোজা হেঁটে এগিয়ে এলাম অন্য একটি মন্দির দেখার জন্য। এই মন্দিরটির সামনে দেখলাম লেখা ছিল নাম জৈন শ্বেতাম্বর মন্দির এবং বাগিচা। চলুন ভেতরে ঢুকে দেখি এখানে কি রয়েছে। মন্দিরের গঠনশৈলী দেখে বোঝা যাচ্ছে এটি কত পুরনো এবং রয়েছে একটি ইউরোপীয় শিল্পের ধাঁচ। এই মন্দিরের ভেতরে রয়েছে খুব সুন্দর বাগান এবং ওপরের কারুকার্যটিও আগের মন্দিরের সাথে বেশ খানিকটা মিল খায়। মন্দিরের ভেতরেও রয়েছে বেশ কিছু সুন্দর নির্মাণশৈলী, তাই আপনারা কিন্তু পরেশনাথের মন্দিরের পরে এই মন্দিরটিও দর্শন করতে ভুলবেন না। জৈন মন্দিরের পাশাপাশি এখানে আরও একটি মন্দির আছে যার নাম শ্রী জৈন শ্বেতাম্বা দাদাজিকা টেম্পল। এটাও কিন্তু কলকাতা হেরিটেজের একটা সিম্বল রয়েছে সামনে দেখলাম, সুতরাং এটাও কিন্তু কলকাতা হেরিটেজের মধ্যে পড়ছে। সুতরাং জৈন মন্দির দেখার পর কিন্তু আপনারা এটা দেখতেও ভুলবেন না। পরেশনাথের মন্দিরের মতো এই মন্দিরেরও খোলার সময় হলো সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেলে 3:30 থেকে আবার 6:30 পর্যন্ত। বাইরের এই গেটটি দেখে মনে হচ্ছিল যেন কোনো রাজবাড়িতে ঢুকছি। এত সুন্দর করে সাজানো এবং ওয়েল মেনটেন দেখে কিন্তু খুবই ভালো লাগলো। আমাদের উচিত আমাদের শহরের সমস্ত হেরিটেজ জায়গাগুলোকে এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। মন্দিরের ভেতরে ঢুকতে ঢুকতে দেখলাম সামনে রয়েছে খুব বড় একটি ফোয়ারা। এছাড়া দুদিকেও কিন্তু খুব সুন্দর মার্বেলের কাজ করা। এই মন্দিরের ভেতরে পূজিত হন জৈন আচার্য জিন দত্ত কুশলসুরির পদযুগল। আমাদের সাথে আপনারাও ঘুরে দেখতে থাকুন।
এরপর আমরা দেখে নিয়েছিলাম চন্দ্রনাথ প্রভুজি মন্দির। এটি পরেশনাথ মন্দিরের একদম সামনেই অবস্থিত। যেহেতু অনেক বয়সের পুরনো হয়ে গেছে, তাই এই মন্দিরটিতে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। আপনারা হয়তো বাইরে দিয়ে দেখে বুঝতে পারছেন মন্দিরটির জরাজীর্ণ অবস্থা। আমরা গেটের মধ্যে থেকে যতটা দেখা যায় তাই দেখলাম এবং আপনাদের সাথেও সেটা এবার শেয়ার করে নেব। চারটি জৈন মন্দিরই দর্শন করে আসার পর আপনারা আবার যে রাস্তা দিয়ে এসেছিলেন ওই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন। আমরা এরপর যাব আরও একটি নতুন জায়গায়। সেটি অনেকেই যায় না, আমরা গেছিলাম তাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা কিছুটা এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন ইসকনের প্রতিষ্ঠাতা এসসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদজির গুরুগৃহ। এই জায়গাটি ইসকনের জন্মস্থান নামেও পরিচিত, কারণ এখানেই প্রথম শ্রীল প্রভুপাদজি তার গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে দেখা করেছিলেন 1922 সালে। এছাড়া এটি প্রথম গৌড়ীয় মঠ, যেটি সরস্বতী ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন 1918 সালে। এই জায়গাটি ভক্তি বিনোদ আসন নামেও পরিচিত। ভেতরে ক্যামেরা অ্যালাউ না হওয়ার জন্য আমরা আপনাদের ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। ভেতরের পরিবেশ অত্যন্ত শান্ত, স্নিগ্ধ এবং আপনাদের মন ভক্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। ভেতরে রাধা মাধবের দর্শনও কিন্তু ভীষণই সুন্দর। আপনারা এখানে ওপরে যে ছাদটি দেখতে পাচ্ছেন সেখানেও উঠেও দর্শন করতে পারবেন, যেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজজি নিজের শিষ্যদের সাথে বসে ধার্মিক আলোচনা করতেন। সব মিলিয়ে এই জায়গাটা না দেখলে কিন্তু একটা বেশ সুন্দর জায়গায় মিস হয়ে যেত। আপনারা এখানে আসলে অবশ্যই এখানে দর্শন করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।